নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার হাসির গল্প আনন্দীবাই। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার হাসির গল্প আনন্দীবাই। বহু কারবারের মালিক ত্রিক্রম দাস করোড়ি তার দিল্লির অফিসের খাস কামরায় বসে চেক সহি করছেন। আরদালি এসে একটা কার্ড দিল, এম জুলফিকার খাঁ। ত্রিক্রম দাস বললেন, একটু সবুর করতে বলো। কিছুক্ষণ পরে সহি করা চেকের গোছা নিয়ে কেরানি ঘর থেকে বেরিয়ে গেল। ত্রিক্রম দাস ঘণ্টা বাজিয়ে আরদালিকে ডেকে কার্ডখানা দিয়ে বললেন, আসতে বলো। জুলফিকার খাঁ এসে বললেন, আদাবার্জ। সেঠজি, আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে আসছি। উদ্বিগ্ন হয়ে সেঠজি প্রশ্ন করলেন, ইনকাম ট্যাক্স নিয়ে আবার কিছু গড়বড় হয়েছে নাকি? তা আমার মালুম নেই। আমার ডিপার্টমেন্টে আপনার নামে একটা সিরিয়াস চার্জ এসেছে। কেন? আমার কসুর কি? আপনি 3টি শাদি করেছেন। একটু হেসে ত্রিক্রম বললেন, ইয়ে বাত, যদি করেই থাকে তাতে আমার কসুর কি আছে? আমি তো হিন্দু, 100 crore শাদি করতে পারি। আপনাদের মতন 4টি বিবিতে আটকে থাকবার দরকার নেই। খাঁ সাহেব হাত নেড়ে বললেন, হায় 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 সেঠজি, আপনি রুপাইয়াই কামাতে জানেন, মুলুকের খবর রাখেন না। হিন্দু, বৌদ্ধ, জৈন আর শিখ একটির বেশি শাদি করতে পারবে না। এই আইন সম্প্রতি চালু হয়ে গেছে, তা জানেন না? বলেন কি? আমি নানা ধান্দায় ব্যস্ত, সব খবর রাখবার ফুরসত নেই। নতুন ট্যাক্স কি বসলো, নতুন লাইসেন্স কি নিতে হবে, এই সবেরই খোঁজ রাখি। কিন্তু আপনার খবরে বিশ্বাস হচ্ছে না। আমার ফুফা হরচন্দজি 2 জরু নিয়ে বহুত মজ মে আছেন, তার নামে তো চার্জ আসেনি। আইন চালু হবার আগে থেকেই তো তার 2 জরু আছে, তাতে দোষ হয় না। কিন্তু আপনি হালে 3 শাদি করেছেন, তার জন্যে কড়া সাজা হবে। 10 বৎসর জেল আর বিস্তর টাকা জরিমানা হতে পারে। শেঠজি ভয় পেয়ে বললেন, হ্যাঁ, বড়ি মুশকিল কি বাত, এখন এর উপায় কি? দেখুন শেঠজি, আপনি মান্যগণ্য আমির আদমি, আপনাকে মুশকিলে ফেলতে আমরা চাই না। 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে একটা বন্দোবস্ত করে ফেলুন। কত টাকা লাগবে? আপনি একটি জরুকে বহাল রেখে আর 2টিকে ঝটপট খারিজ করুন। তার জন্যে কত খেসারত দিতে হবে তা তো আমি বলতে পারি না, উকিলের সঙ্গে পরামর্শ করবেন। আর এদিকে কত টাকা লাগবে সে তো আপনার আর আমার মধ্যে, তার কথা পরে হবে। মাথা চাপড়ে ত্রিক্রম দাস বললেন, হো রাম জি, হো পরমাত্মা, বাঁচাও, আমাকে বাঁচাও। একটিকে সনাতনী মতে বিবাহ করেছি, আর একটিকে আর্য সমাজি মতে, আর একটির সঙ্গে সিভিল ম্যারিজ হয়েছে। খারিজ করব কি করে? ঘাবড়াবেন না সেঠজি, আপনার টাকার কমে কি? 2-4 লাখ খরচ করলে সব মিটে যাবে। আর 2টি স্ত্রীকে মোটা খেসারত দিয়ে কবুল করিয়ে নিন যে তারা আপনার আসলি জরু নয়, শুধু মুহাব্বতি পিয়ারি। তারপর আমরা ব্যাপারটা চাপা দিয়ে দেব। দেরি করবেন না, এখনই কোনো ভালো উকিল লাগান। আচ্ছা,
আজ আমি উঠি, হ্যাঁ, হপ্তা বাদ আবার দেখা করব, আদাব। ত্রিক্রম দাসের বয়স 50-এর কিছু বেশি। তার বৈবাহিক ইতিহাস অতি বিচিত্র। 2 বৎসর আগে তার একমাত্র পত্নী কয়েকটি ছেলে মেয়ে রেখে মারা যান। তার কয়েক মাস পরে তিনি আনন্দীবাইকে বিবাহ করেন। তারপর সম্প্রতি তিনি আরও 2টি বিবাহ করেছেন, কিন্তু তার খবর আত্মীয় বন্ধুদের তিনি জানাননি। এখনকার পত্নীদের প্রথমা আনন্দীবাই হচ্ছেন খজৌলি স্টেটের ভূতপূর্ব দেওয়ান হরজীবন লালের একমাত্র সন্তান, বহু ধনের অধিকারিণী। হরজীবন মারা গেলে তাঁর এক দূর সম্পর্কের ভাই অভিভাবক হয়ে ভাইজিকে ফাঁকি দেবার চেষ্টায় ছিলেন, কিন্তু মেয়ের মামাদের সাহায্যে ত্রিক্রম দাস আনন্দীকে বিবাহ করে তার সম্পত্তি নিজের দখলে আনলেন। আনন্দীবাইয়ের বয়স আন্দাজ 25। দেখতে ভালো নয়, একটু ঝগড়াটে, উচ্চ বংশের অহংকারও আছে। ত্রিক্রম দাসের ব্যবসার কেন্দ্র আর হেড অফিস দিল্লিতে। তাছাড়া বোম্বাই আর কলকাতায় তার যে ব্রাঞ্চ অফিস আছে তাও ছোট নয়। তিনি বৎসরে 3-4 বার ওই 2 শাখা পরিদর্শন করেন। আনন্দীর সঙ্গে বিবাহের কিছুকাল পরে তিনি বোম্বাই যান। সেখানকার ম্যানেজার কিষণরাম খোবানি একদিন তার মনিবকে নিমন্ত্রণ করে নিজের বাসায় নিয়ে গেলেন। তিনি সিন্ধের লোক, দেশত্যাগের পর দিল্লি চলে আসেন। তারপর শেঠজির ব্রাঞ্চ ম্যানেজার হয়ে বোম্বাইয়ে বাস করছেন। কিষণরাম শৌখিন লোক, তার ফ্ল্যাট বেশ সাজানো। তিনি তার স্ত্রী আর শালির সঙ্গে নিজের মনিবের পরিচয় করিয়ে দিলেন। শেঠজি সেকেলে লোক, আধুনিক মহিলাদের সঙ্গে তার মেশবার সুযোগ এ পর্যন্ত হয়নি। কিষণরামের শালি রাজহংসী ঝলকানিকে দেখে তিনি মোহিত হয়ে গেলেন। কি ফর্সা রং, কি সুন্দর তার সাজ, পরনে ফিকে নীল সালোয়ার আর ঘোর নীল কামিজ, তার উপর চুমকি বসানো ফিকে সবুজ দোপাট্টা একেবারে ঝলমল করছে। কথাবার্তা অতি মধুর, কোনো জড়তা নেই। হেসে হেসে এটা খান ওটা খান বলে অনুরোধ করছে। খাওয়া শেষ হলো। কিষণরামকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে শেঠজি রাজহংসী ঝলকানির সব খবর জেনে নিলেন। মেয়েটির বাপ মা নেই। একমাত্র ভাই সিঙ্গাপুরে ভালো ব্যবসা করে, কিন্তু বোনের কোনো খবর নেয় না। অগত্যা কিষণরাম তার শালিকে নিজের কাছেই রেখেছেন। সে ভালো অভিনয় করতে পারে, গাইতে পারে, সিনেমায় নামবার ইচ্ছা আছে তার, কিন্তু কিষণরাম ও তার স্ত্রীর মত নেই। শেঠজি তখনই মতি স্থির করে বললেন, আমার সঙ্গে রাজহংসীর বিবাহ দাও, ওকে আমি খুব সুখেই রাখব। এই বোম্বাই শহরেই আমার জন্যে জলদি একটা বাড়ি কিনে ফেলো, রাজহংসী সেখানেই থাকবে, আমিও বৎসরের বেশিরভাগ বোম্বাইয়ে বাস করব। এখানকার কারবার ফলাও করতে চাই। আনন্দীবাইয়ের কথা শেঠজি চেপে গেলেন। কিষণরাম জানতেন যে তার মালিক বিপত্নিক, সুতরাং তিনি খুশি হয়ে সম্মতি দিলেন। রাজহংসীও রাজি হলেন। শেঠজির বেশি বয়সের জন্য কিছুমাত্র আপত্তি প্রকাশও করলেন না। আর্য সমাজি পদ্ধতিতে বিবাহ হয়ে গেল। তারপর নূতন বাড়িও কেনা হলো। রাজহংসী সেখানে বাস করতে লাগলেন। কিছুদিন পরে ত্রিক্রম দাস তাঁর কলকাতার কারবার পরিদর্শন করতে গেলেন। ওখানকার ম্যানেজার পরিতোষ হোর চৌধুরী খুব কাজের লোক, আলিপুরে সাহেবী স্টাইলে থাকেন। তিনি তার মনিবকে ডিনারের নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে গেলেন। সেখানে পরিতোষের স্ত্রী আর ভগ্নীর সঙ্গে ত্রিক্রম দাসের পরিচয় হলো। মিস বলাকা হোর চৌধুরীকে দেখে শেঠজি অবাক হয়ে গেলেন। রাজহংসীর মতন রূপসী নয় বটে, কিন্তু শাড়ি পরবার ভঙ্গিটি কি চমৎকার, আর বাতচিত আদব কায়দাও কি সুন্দর। মেম সাহেবদের মতন ইংরেজি উচ্চারণ করে আর হিন্দি বলতে ভুল করে বটে, কিন্তু সেই ভুলটাও কি মিষ্টি। শেঠজি একেবারে কাবু হয়ে পড়লেন। পরিতোষ হোর চৌধুরী তাঁকে জানালেন, বলাকা MA পাস, নাচ গানে কলকাতায় ওর জুড়ি নেই। সিনেমাওয়ালারা ওকে পাবার জন্যে সাধাসাধি করছে, কিন্তু পরিতোষের তাতে একেবারেই মত নেই।
ত্রিক্রম দাস নিজেকে সামলাতে পারলেন না, বলে ফেললেন, মিস বলাকা, मैं तुमको शादी करूंगा। বলাকা সহাস্যে উত্তর দিলেন, তা বেশ তো, কিন্তু দিল্লির গরম তো আমার সইবে না, আর আপনাদের ডাল রুটি ভাজি দহি বড়া আমার হজম হবে না। শেঠজি বললেন, আরে দিল্লি যেতে তোমাকে কে বলছে? আমি এই আলিপুরে একটা মোকাম কিনবো, তুমি সেখানে তোমার দাদার কাছাকাছি বাস করবে, আমি বছরের 8-9 মাস এখানেই কাটাবো। কলকাতার কারবার ফলাও করতে চাই। তোমাকে ডাল রুটি খেতে হবে না, মাছি ভাতই খেও। মাছি খেতে আমিও নারাজ নই, কিন্তু বড় বদবু লাগে। বলাকা বললেন, আমি গোলাপি আতর দিয়ে ইলিশ মাছ রেঁধে আপনাকে খাওয়াবো, মনে হবে যেন কালাকাঁদ খাচ্ছেন। বলাকা তাঁর দাদার কাছে শুনেছিলেন যে শেঠজি বিপত্নিক। তিনি তখনই বিবাহে রাজি হলেন। 20 দিন পরে সিভিল ম্যারেজ হয়ে গেল। ত্রিক্রম দাস পালা করে দিল্লি থেকে বোম্বাই আর কলকাতা যেতে লাগলেন। তাঁর দাম্পত্যের ত্রিধারায় কোনো ব্যাঘাত ঘটল না, পরমানন্দে দিন কাটতে লাগল। তারপর অকস্মাৎ একদিন জুলফিকার খাঁ দুঃসংবাদ দিয়ে শেঠজির শান্তি ভঙ্গ করলেন। উকিল খাজানচাঁদ বিএ এলএলবি, ত্রিক্রম দাসের অনুগত বিশ্বস্ত বন্ধু। ইনকাম ট্যাক্সের হিসাব দাখিলের সময় তার সাহায্য না নিলে চলে না। শেঠজি সেই দিনই সন্ধ্যার সময় খাজানচাঁদের কাছে গিয়ে নিজের বিপদের কথা জানালেন। খাজানচাঁদ বললেন, শেঠজি, আপনি নিতান্ত ছেলে মানুষের মতন কাজ করেছেন, আমাকে আপনি বিশ্বাস করেন, কিন্তু ওই মুম্বাইবালি আর কলকাতাবালিকে কথা দেবার আগে একবার আমাকে জানালেন না, এ বড়ই আফসোস কি বাত। শেঠজি হাত জোর করে বললেন, মাফ করো ভাই, বুড়ো বয়সে একটা স্ত্রী থাকতে আরও 2টো বিয়ে করবার লোভ হয়েছে, এ কথা লজ্জায় তোমাকে বলিনি। এখন উদ্ধারের উপায় বাতলাও। কিছুক্ষণ ভেবে খাজানচাঁদ বললেন, আনন্দীবাইকে কিছু বলবার দরকার নেই, শুনলে উনি দুঃখ পাবেন, কান্নাকাটি করবেন। আর দুজনকে একে একে আপনি সব কথা খুলে বলুন। ওরা হচ্ছেন মডার্ন গার্ল, আত্মমর্যাদা বোধ খুব বেশি। আপনার কুকর্ম জানলে রেগে আগুন হবেন, আপনার মুখ দেখতে চাইবেন না। তাতে আমাদের সুবিধাই হবে। মোটা খেসারাত দিলে আর আপনার 2 ম্যানেজারকে কিছু খাওয়ালে সব মিটে যাবে। 2-4 লাখ খরচ হতে পারে, কিন্তু আপনার তা গায়ে লাগবে না। এই পরামর্শ ত্রিক্রম দাসের পছন্দ হলো না। তিনি বললেন, খাজান ভাই, তুমি আমার প্রাণের কথা বুঝতে পারছো না। আমি বিজনেস বাড়াতে চাই, তার জন্যে নামজাদা লোকের সঙ্গে মেশা দরকার। আমি যদি মন্ত্রী আর বড় বড় অফিসারদের পার্টি দিই, তবে আমার বাড়ির কোন লেডি অতিথিদের আপ্যায়িত করবে? আনন্দী, রাম কহো। রাজহংসী আর বলাকা হচ্ছে এই কাজের কাবিল। বাতিল করতে হলে আনন্দীকেই করতে হবে, তাতে আমার কলিজা ফেটে যাবে, অনেক টাকার সম্পত্তিও ছাড়তে হবে, কিন্তু তার জন্যে আমি প্রস্তুত আছি। মুশকিল হচ্ছে রাজহংসী আর বলাকার মধ্যে কাকে রাখবো কাকে ছাড়বো তা স্থির করা বড় শক্ত। তবে আমার বেশি পছন্দ কলকাতা বালি বলাকা দেবী। ওকে যদি নিতান্ত না রাখতে পারি, তবে ওই মুম্বাইওয়ালি রাজহংসী। হ্যাঁ, টাকার জন্যে ভেবো না, 10-15 লাখ তক খরচ করতে আমি তৈয়ার আছি। খাজানচাঁদ অনেক বোঝালেন যে আনন্দীবাই তাঁর আইনসম্মত স্ত্রী, তাঁর দাবি সকলের উপরে। তাকে ত্যাগ করতে হলে অনেক জুয়াচুরির দরকার হবে, তার পৈতৃক সম্পত্তি ছেড়ে দিতে হবে, তার ফলে মোট লোকসান খুব বেশি হবে। আনন্দীবাইয়ের সেই বদমাস কাকার শরণাপন্ন হতে হবে। কিন্তু ত্রিক্রম দাস কিছুতেই তার সংকল্প ছাড়লেন না। অগত্যা খাজানচাঁদ বললেন, বেশ, আমি যথাসাধ্য চেষ্টা করব।
আপনি দেরি না করে তিনজনকেই সব কথা খুলে বলুন। ওদের মনের ভাব দেখে আমি যা করবার করব। কাল বিলম্ব না করে ত্রিক্রম দাস এরোপ্লেনে বোম্বাই গেলেন এবং সোজা রাজহংসীর বাড়িতে উপস্থিত হলেন। রাজহংসী তাঁর ড্রয়িং রুমে বসে একটি সুবেশ যুবকের সঙ্গে গল্প করছিলেন। আশ্চর্য হয়ে বললেন, আরে সেঠজি, হঠাৎ এলে যে? কোনো খবর দাওনি কেন? একে তুমি চেনো না? ইনি হচ্ছেন মিস্টার ঝুমকমল মটকানি। দূর সম্পর্কে আমার ফুফেরা ভাই হন। হিসাবের কাজে একেবারে ওস্তাদ। এখানকার অফিসের অ্যাকাউন্টেন্ট তো বুড়ো হয়েছে, তাকে বিদায় করে এই ঝুমকমলকে সেই পোস্টে বসাও। ত্রিক্রম দাস বললেন, আমি ভেবে দেখব। রাজহংসী, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। ঝুমকমল চলে গেলে ত্রিক্রম দাস ভয়ে ভয়ে তাঁর 3 বিবাহের কথা প্রকাশ করলেন। কিন্তু তার রিয়াকশন যা হলো তা একেবারে অপ্রত্যাশিত। রাজহংসী হেসে গড়িয়ে পড়ে বললেন, বাবা সেঠজি, তুমি দেখছি বহুত রঙ্গিলা আদমি। তোমার আরো 2 জরু আছে, তাতে হয়েছে কি? আমি ওসব গ্রাহ্য করি না, তুমি নিশ্চিন্তে থাকো, সব ঠিক হ্যায়। তবে কথাটা যেন জানাজানি না হয়। হ্যাঁ, ভালো কথা। এই বাড়িটা জলদি আমার নামে রেজিস্ট্রারি করা দরকার। মিউনিসিপ্যালিটি বড় হয়রান করছে। সেঠজি বললেন, আচ্ছা, তার ব্যবস্থা হবে। আজ আমি থাকতে পারবো না, জরুরি কাজে এখনই কলকাতা রওনা হব। কলকাতায় পৌঁছে ত্রিক্রম দাস সোজা আলিপুরে বলাকার কাছে গেলেন। ড্রয়িং রুমে একজন সুদর্শন ভদ্রলোক পিয়ানো বাজাচ্ছিলেন আর বলাকা তালে তালে নাচছিলেন। ত্রিক্রমকে দেখে বলাকা বললেন, এ কি সেঠজি, হঠাৎ এলে যে? একে বোধহয় চেনো না। ইনি হচ্ছেন লোচন কুমার ভর, দূর সম্পর্কে আমার মাস্তুতো ভাই, নাচের ওস্তাদ। এর কাছে আমি কবুতর নৃত্য শিখছি, আর দেখবে একটু? ত্রিক্রম বললেন, এখন আমার ফুরসত নেই বলাকা, তোমার সঙ্গে আমার বহুত জরুরি কথা আছে। লোচন কুমার উঠে গেলে ত্রিক্রম দাস কম্পিত বক্ষে তাঁর 3 বিবাহের কথা প্রকাশ করলেন। বলাকা গালে আঙ্গুল ঠেকিয়ে বললেন, ও মা, তাই নাকি? ও সেঠজি, তুমি একটি আসল পানকৌড়ি, নটবর নাগর। তা তুমি অমন মুষড়ে গেছো কেন? 3টে বউ আছে তো হয়েছে কি? ঠিক আছে, তুমি ভেবো না আমি হিংসুটে মেয়ে নই, কিন্তু তুমি যেন সবাইকে বলে বেরিও না। হ্যাঁ, ভালো কথা। দেখো সেঠজি, একটা নতুন মোটর কার না হলে চলছে না। পুরানো অস্টিনটা হরদম বিগড়ে যাচ্ছে। তুমি 1020 টাকার একটা চেক আমাকে দিও, তার কমে ভালো গাড়ি মিলবে না। ত্রিক্রম দাস বললেন, আচ্ছা, তার ব্যবস্থা হবে। আমি এখন উঠি, আজই দিল্লি যেতে হবে। ত্রিক্রম দাস দিল্লিতে এসে খজনচাঁদের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন। তারপর তাকে সঙ্গে করে নিজের বাড়িতে এনে ড্রয়িং রুমে অপেক্ষা করতে বললেন। অন্দরমহলে গিয়ে ত্রিক্রম আনন্দীবাইকে শোবার ঘরে ডেকে আনলেন। আনন্দী বললেন, 3 দিন তোমার কোনো পাত্তা নেই, আর চেহারা খারাপ হয়ে গেছে। ব্যাপার কি? গভর্নমেন্টের সঙ্গে আবার কিছু গড়বড় হয়েছে নাকি? ত্রিক্রম দাস মাথা হেঁট করে তাঁর গুপ্ত কথা প্রকাশ করলেন। আনন্দী কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বললেন, ক্যা বলা তুমনে? সেঠজি একটু ভয় পেয়ে বললেন, আনন্দী,
ठंडा हो जाओ, सब ठीक हो जाएगा। হ্যাঁ। বাংলা সাহিত্য যতই সমৃদ্ধ আর উঁচু দরের হোক, হিন্দি ভাষার গালাগালির যে শব্দ সম্ভার আছে তার তুলনা নেই। আনন্দীবাই হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন। হোস পাইপ থেকে জলধারার মতন তার মুখ থেকে যে ভর্ৎসনা নির্গত হতে লাগলো, তা যেমন তীব্র তেমনি মর্মস্পর্শী। তার সকল বাক্য ভদ্রজনের শ্রোতব্য নয়, ভদ্র নারীর উচ্চার্যও নয়, কিন্তু আনন্দীবাইয়ের তখন হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তিনি উত্তরোত্তর উত্তেজিত হচ্ছেন দেখে সেঠজি হাত জোর করে আবার বললেন, আনন্দী মাফ করো, সব ঠিক হো যায়েগা। আনন্দী গর্জন করে বললেন, চুপ রহো সড়ক কা কুত্তা, ডিরেন কা ছুচুন্দর। এই বলেই বাঘিনীর মতন লাফিয়ে গিয়ে সেঠজির দুই গালে খামচে দিলেন। তারপর পিছু হটে তার বাঁ হাত থেকে 10 গাছা মোটা মোটা চুড়ি খুলে নিয়ে স্বামীর মস্তক লক্ষ্য করে ঝনঝন শব্দে নিক্ষেপ করলেন। সেঠজির কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। তিনি চিৎকার করে ধরাশায়ী হলেন। ততোধিক চিৎকার করে আনন্দীবাই তাঁর পুজোর ঘরে চলে গেলেন এবং মেঝেয় শুয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। বাড়িতে মহা শোরগোল পড়ে গেল। আত্মীয়া যারা ছিলেন তারা আনন্দীকে সান্ত্বনা দিতে লাগলেন। সেঠজির জন্য খজনচাঁদ তখনই ডাক্তার ডেকে আনলেন। 7 দিন পরে সেঠজি অনেকটা সুস্থ হয়েছেন এবং দোতলার বারান্দায় আরামকেদারায় বসে গুড়গুড়ি টানছেন। তার মাথায় এখনো ব্যান্ডেজ আছে, মুখে স্থানে স্থানে স্টিকিং প্লাস্টারও আছে। খজনচাঁদ এসে বললেন, কহিয়ে সেঠজি, তবিয়ত कैसी है? সেঠজি বললেন, হ্যাঁ অনেক ভালো। শুনো খজন ভাই, রাজহংসী আর বলাকার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। তুমি তুরন্ত বোম্বাই আর কলকাতায় গিয়ে একটা মিটমাট করে ফেলো, যত টাকা লাগে আমি দেব। ওই মুম্বাইওয়ালি আর কলকাতাওয়ালি শুধু আমার টাকা চায়, আমাকে চায় না। কিন্তু আনন্দী আমাকেই চায়। খুশবু পাচ্ছ? হ্যাঁ, আনন্দী নিজে আমার জন্য অরহর ডালের খিচুড়ি বানাচ্ছে, আর এই দেখো গলাবন্ধ বুনে দিয়েছে। খজনচাঁদ বললেন, হ্যাঁ, বহুত খুশি কি বাত। সেঠজি ভাববেন না, আমি সব ঠিক করে দেব। আপনি আনন্দী বাইকে মথুরা বৃন্দাবন দ্বারকায় ঘুরিয়ে আনুন, তার মেজাজ ভালো হয়ে যাবে। পত্নীর সেবায় ত্রিক্রম দাস শীঘ্র সেরে উঠলেন। খজনচাঁদের চেষ্টায় রাজহংসী আর বলাকার সঙ্গে মিটমাট হয়ে গেছে। জুলফিকার খাঁ পান খাবার জন্যে মোটা টাকা পেয়েছেন। কলকাতার সবচেয়ে বড় জ্যোতিষ সম্রাট জ্যোতিষচন্দ্র জ্যোতিষার্ণবের কাছ থেকে আনন্দীবাই 1000 টাকা দামের একটি বশীকরণ কবজ আনিয়ে স্বামীর গলায় বেঁধে দিয়েছেন। এই পুরস্চরণ সিদ্ধ কবজের ফলও কিন্তু আশ্চর্য। সেঠজি আজকাল তাঁর বিশ্বস্ত বন্ধুদের কাছে বলে থাকেন, সিবাই আনন্দী সব औरत চুড়েল হ্যায়, অর্থাৎ আনন্দী ছাড়া সব স্ত্রীলোকই পেতনি।